আমরা আমাদের আলোচনায় পদোন্নতি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে এরকম সম্ভাব্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি যে কথাটি বলবো যে যে প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটা ব্যক্তি তার উত্তর দেওয়ার আগে অন্তত মূল বইটাকে যদি সুযোগ থাকে একটু অনুসরণ করে দেখবে। মনে করা গেল যে একটা প্রশ্ন তার মুখস্থ আছে কিন্তু সে ভুল মুখস্থ করছে, এই ভুলটাকে পরিহার করতে হবে। আমি খুব সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করে নেই। ফাইনাল কোডের প্রশ্ন আসছে যেটা আমাদের সব সময় পরীক্ষায় আসে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন? কোন কোন ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়? আমরা সবাই জানি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে বোঝায় পেনাল কোডের 96, সর্বোচ্চ 97। এর বাইরে কিছু দেওয়ার সুযোগ আছে? নাই স্যার। কারণ কারণ হলো পরীক্ষা। পরীক্ষার সময় আমার বাড়তি ফাও কিছু লেখার সুযোগ নাই, বাড়তি কিছু বোঝারও সুযোগ নেই। আর কোন কোন ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় সেটি উল্লেখ করা আছে শুধুমাত্র পেনাল কোডের 100 ধারা। তার মানে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন এবং এই অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, তাহলে মনে করতে হবে পেনাল কোডের 96, 97। কিন্তু কথাটা 96-তে সম্পূর্ণ উল্লেখ করা আছে, অর্থাৎ আমার অধিকার। আমি তারপরে একটু বলে নিচ্ছি যে আত্মরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝানো যায় যে ক্ষেত্রে যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারে। অধিকারটা এখানে শুধু মৃত্যু ঘটালে হবে না তো। কিন্তু উত্তরে দেখলাম বিভিন্ন গাইডে, আমি শুধু এটা ফলো করতেছি এই জন্য যে মানুষ যাতে, আমাদের ছাত্র যারা আমার ভিডিও শুনে তারা যাতে এগুলো অনুসরণ না করে। ধারার অভাব নাই, দিতে দিতে শেষ হয়ে গেছে। চাষা আপন যান বাসা বাঁচতে বাঁচতে এখানে প্যানাল কোডের 103 ধারা দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, এখানে প্যানাল কোডের 103 ধারা আসার কোনো সুযোগ নাই। আছে নাকি? শর্টকাট বলে দিবা। না নাই স্যার। স্যার। তাহলে আমরা যারা মুখস্থ করছে এই ব্যক্তিটা বিপদে পড়বে। এটাও লিখবে ওটাও লিখবে, ওইটা লিখতে গিয়ে আর হাবিজাবি লিখতে গিয়ে তার সময় পার হয়ে গেছে, পরে স্যার লিখতে পারিনি। আমরা এই ভুলটা করব না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন বা দেহ রক্ষার অধিকার বলতে কি বোঝেন? আমরা সরাসরি প্যানাল কোডের 96, 97 ধারায় লিখবো। যে কথাটা আমি একটু আগে বললাম 100 ধারায় লিখে হাঁটা দেবো। কোনো পিআরবি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? জি স্যার। আমরা এই ভুলটা করব না। আমরা প্রশ্নে আসি। আহ একটি লোক চুরি করতে গিয়ে গৃহকর্তার বাড়ির বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেল। গৃহকর্তা মামলার ভয়ে মৃতদেহটি গোপন করে ভাসায় নদীতে ভাসিয়ে দিলেন। চোরের স্ত্রী গৃহকর্তার বিরুদ্ধে মামলা করলেন। তদন্তকারী কর্মকর্তা মৃতদেহ খুঁজিয়ে পান নাই, তিনি কি করবেন? এখানে যে কথাটি বলা আছে যে সকল ক্ষেত্রে মৃতদেহ না পাওয়া যেতেও পারে। এখন আমরা অপরাধে আসি। এখানে যদি প্রশ্ন থাকে কার কি অপরাধ, তাহলে আমরা দেখব যে গৃহকর্তার যে অপরাধটি, তার অপরাধটা প্রাথমিকভাবে পেনাল কোডের 304-এর ক ধারায় অপরাধটি মানে অপরাধের কথা উল্লেখ করা আছে। এছাড়া সে অপরাধটি যেহেতু সে মৃতদেহটি পুলিশের ভয়ে কিংবা অন্য কোনো ব্যক্তির ভয়ে লুকিয়ে রেখেছিল, সে কারণে তার অপরাধটি পেনাল কোডে 201, অর্থাৎ 304-এর ক/অবলিক 201। আর একটা বিষয় হলো এখানে এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন? মৃতদেহ, এই ধরনের অবস্থার ক্ষেত্রে সকল সময় মৃতদেহ নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি গতকালকে যে কথাটি বলেছি, পারিপার্শ্বিক সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য, প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্য, অর্থাৎ এই ধরনের সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যেতে পারে যে সে এই লোকটি বিদ্যুৎ বিদ্যুতের তারে জড়িয়ে সে মৃত্যুবরণ করেছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বলো। এখানে গৃহকর্তা যদি ইচ্ছাকৃত হয়ে তার ঘরের এখানে দিক ইচ্ছা দিয়ে এই কথাটা এখানে তাহলে আনবে কিন্তু না কিন্তু কখনো দুই প্রশ্নে। আসবে স্যার। শোনো, প্রশ্নে যেটা নাই এটা কথা আনবা না, ঠিক আছে? ফাও জি গাইডে স্যার। যেগুলো লেখা আছে পড়বো না, আমরা সরলটা পড়বো। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে গৃহকর্তা ইচ্ছা করে, তো ইচ্ছা করে থাকলে তো আমরা সবাই জানি সেটি হত্যা মামলা 302 খুন হিসেবে গণ্য হবে নাকি? আইনুল, সঠিক স্যার, ইচ্ছা করলে তো কথাই থাকলো ইচ্ছা, তাহলে তো 302 আসবেই। কোনো একটি স্থানে রাত্রিকালে 5-6 জন লোকের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিল। সেখানে পুলিশ একজনকে অস্ত্র সহ এবং আরেকজনকে অস্ত্র ছাড়াই গ্রেপ্তার করেন। বাকিরা সব পালিয়ে যায়। আসলে ডাকাতের প্রিপারেশন, এগুলো তো এখানে ডাকাতের প্রিপারেশন হয় না, আমরা করবো না। নামক একজন পুলিশ অফিসার অর্থনৈতিক সাশ্রয়ের জন্য সরকারি কাজের অতিরিক্ত হিসেবে 2টি টিউশনি করেন। এখানে অনেক কিছু ধারা দেয়া আছে, এখানে সরাসরি যদি পুলিশ অফিসারের কথা বলা হয়ে থাকে আমরা পুলিশ আইনে 10 ধারা ছাড়া কোনো ধারা দেব না। কথা ঠিক?
সঠিক স্যার। জি স্যার। আবার যদি এই প্রশ্নটা কিন্তু একটু বুঝো, ক নামক পুলিশ কনস্টেবল ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়ে সে পুলিশ লাইনের বাইরে একটি মেডিসিনের দোকান খুললেন। তখন কিন্তু বৈধটা তো লিখবা না, লিখবা যে আহ পুলিশ আইনের 10 ধারায় উল্লেখ করা আছে কোনো ব্যক্তি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত এই কাজ করতে পারবেন না। আলোচ্য প্রশ্নে দেখা যায় তিনি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়েছেন, বিধায় তার কাজটি পুলিশ আইনের 10 ধারা অনুযায়ী কোনো অপরাধ হয় নাই, বাস এটুকুই। আর যদি অপরাধ হয়ে থাকে শাস্তি 7, 29 অমুক তমুক, এই 14 দুনিয়ার ধারা যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো লাগবে না। এর সাথে প্যানাল কোডের 168 আসার কোনো সুযোগ নেই। যতই তুমি বলো না কেন পুলিশ সরকারি কর্মচারী, ওই 21 ধারা অনুযায়ী, 24 ধারা অনুযায়ী, আবার মানে কি যে আমি বলবো, তুমি যদি এই রাখাল বাবুর গাড়িটা পড়ে দেখো, অন্যের গাড়ি বাদ দাও, নামে বলে দিলাম, তার ইন্সপেক্টরশিপ গাড়িটা থেকে পড়ে দেখো, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। কোনটার সাথে কোনো মিল নাই। ওই যে আগের লোকেরা, বুঝতে পারছো, আগের লোকেরা তো মনে করতো যে বেশি করে ধারা দিতে পারলেই, মানে একটা প্রশ্নকে টাইনা যদি এত বড় করা যায় তাহলে কর্তৃপক্ষ মনে করবে যে এ মনে হয় অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এরা তাড়াতাড়ি নাম্বার দাও। এই জন্যই এলো অবস্থা নোটগুলোর। কি আমার কথা কি ঠিক আছে কিনা তোমরা একটু পড়ে দেখো তো। জি স্যার। আইনুল, তোমরা একটু পড়ে দেখো তো আমার ভুল আছে কিনা এখানে। না ঠিক আছে স্যার, পড়ছি স্যার, আমিও প্র্যাকটিস কালকে পড়ছো না? আগে থেকেই আছে স্যার আমার কাছে। মানে কি যে, তাহলে তুমি কোনটার উপরে নির্ভর করবা? আচ্ছা, এখানে আহ, সরকারি যে মানে তার যে আমরা কি লিখবো, কে কে অপরাধ করলেন বা সংশ্লিষ্ট কাজে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ কনস্টেবল কর্তৃপক্ষের নির্দেশ ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ লাইনের বাইরে মদের দোকান করলেন। তাহলে আমরা কোন ধারার ওটা দেবো? পুলিশ লাইনের 10 ধারা নাকি? জি প্রথমে আমরা স্যার। দেখবো যে এই ধারার বর্ণনাটা কি আছে, পরবর্তীতে লিখবো এই ধারায় যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন, অর্থাৎ প্রশ্নে কি বলা আছে আমরা সেই উত্তরটা লিখবো। যাক, ক নামক পুলিশ অফিসার 1 মাসের ছুটিতে বাড়িতে যাইয়া একটি ব্যবসা মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থেকে পুনরায় সরকারি কাজে যোগদান করেন, তার কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। একই উত্তর। এখানে ওই 68 অমুক তমুক 109, আমি বুঝলাম না পিআরবি 109 দিবে কি জন্য এখানে। পড়ে দেখো আইনুল তুমি, ইন্সপেক্টরশিপ গাইডে রাখাল বাবুর দেখো 100 দ্বারা 100 নম্বর, 100 নম্বর পৃষ্ঠায় দেখো লেখা আছে প্যানাল কোডের 6 নম্বর প্রশ্ন। পুলিশ কনস্টেবল বাড়িতে ছুটিতে গিয়ে সে কি করছে, একটা ব্যবসা করছে, তার অপরাধ কোন ধারা হয়েছে? পুলিশ আইনের 10 ধারা। তা পুলিশ আইনের 10 ধারা যদি লঙ্ঘন করে, কোনো পিআরবি তে কোনো বিধান নাই। 109 কি, টাকা ধার দেওয়া, ধার নেওয়া না? জি জি স্যার। স্যার। তো সেটা আবার লিখে দিচ্ছে কি জন্য এখানে? আবার এর সাথে লিখে দিতে প্যানাল কোডে 765-তেও তাকে নিষেধ করা হয়েছে, কি হচ্ছে এখানে? আমরা এই জন্য আলোচনা করতেছি, যেহেতু পরীক্ষা মুখস্থ থাকলে বাদ দিয়ে দেবো, মূল বই অনুসরণ করবো। ক নামক পুলিশ অফিসার একটি ডাকাতি মামলার আসামি ভয়ের নিকট স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তার উপর শারীরিক নির্যাতন করেন, তার কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। আহ, এই যে শারীরিক নির্যাতন করেন, এখানে বুঝতে হবে প্যানাল কোডের 330 ধারার প্রশ্ন কি আইনুল? জি স্যার। সঠিক স্যার। তা এখানে আবার 31 দিচ্ছে, কাজে শারীরিক যদি গুরুতর আঘাত করে তাহলে 31, আর যদি সাধারণ আঘাত করে 330। সাইদা আমি কেন প্যারাগুলো নিতে যাবো বাবা? আমরা কি লিখবো? যে প্যানাল কোডের 330 ধারায় উল্লেখ, প্রথমে লাগবে প্যানাল কোডের 330 ধারায় উল্লেখ করা আছে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে আঘাত করা। যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে আঘাত করেন, তা সে ব্যক্তি প্যানাল কোডের 330 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ অফিসার ডাকাতি মামলায় অমুককে গ্রেপ্তার করে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে যে কাজটি করেছেন, অর্থাৎ শারীরিকভাবে নির্যাতন বা তাকে আঘাত করায় প্যানাল কোডের 330 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর বাইরে এক কলমও না। ওই 7, 29 অমুক তমুক ঘোড়ার ডিম লেখো না। কিসের 7, 29 আবার? 29 তো বলা আছে যে এই সকল কাজ যদি কোনো পুলিশ সদস্য অমান্য করেন তাকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো যাবে। এগুলো তুমি মান্য করে চলো। 29 কি কোনো শাস্তি পুলিশের?
আইনুল, না বুঝতে স্যার। পারছেন? তাহলে এই লোকগুলাই তো এই আমাদের বড় ক্ষতি করছে, আমরা বড় বিপদে আছি, এগুলো আমাদের পরিহার করে মূল বিষয়টা আমাদেরকে শিখতে হবে। ডাকাতি মামলার এজাহার প্রাপ্ত হয়ে থানার ওসি পেনাল কোডের 395 এবং 397 ধারা একটি ডাকাতি মামলা রুজু করেন। পরে তিনি এজাহার ছেড়ে ফেলে চুরির মামলা রুজু করেন। ওসি সাহেবের কার্যক্রম ব্যাখ্যা দিন। এখানে আমরা কি লিখব? প্রথমে আমাদের কি কথাটা আসবে? প্রশ্ন হলো, আপনি একজন থানার সাব ইন্সপেক্টর, আপনি একটা ডাকাতির মামলার এজাহার পেয়েছেন। এজাহার পাওয়ার পর আপনি ডাকাতি মামলা রুজু করে পরবর্তীতে বাদী চলে যাওয়ার পরে আপনি ওটা ছিঁড়ে আবার চুরির মামলা রুজু করেছেন ওই ঘটনাটায়। তাহলে আপনি কাজটা কি ভালো করছেন না খারাপ করছেন? নিশ্চয়ই খারাপ করছেন। তাহলে আপনাকে কি লিখতে হবে উত্তরটা? কি লিখবো আমরা? প্যানেল কোডে প্যানেল কোডে 218 দ্বারা উল্লেখ করা আছে যে স্যার, যদি কি কেউ আইনুল? লঘু দ্বারা রুজু করে। স্যার পেনাল কোডের 260 ধারা মোতাবেক 260 ধারা। কোনো সবাই পুলিশ যে অফিসার কাজগুলো কোনো করলাম সবাই কিন্তু ভুল করলাম। তোমাদের উত্তরটা লিখতে হবে সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধিতে উল্লেখ করা আছে, এজাহার হিসেবে একবার লিপিবদ্ধ করা হইলে তাহা আর কোনো অবস্থাতেই পরিবর্তন, পরিবর্জন বা প্রমার্জন বা ছেড়ে ফেলা যাবে না। কথাটা কি বুঝতে পারছো? কোথায় বলা আছে ছেড়া যাবে না? সেখানে বলা আছে। এরপরে চলে আসবে প্যানাল কোডের উত্তরটা হবে। তাই কি উত্তরটা কি খারাপ হলো না কি হলো আমার? না ঠিক আছে স্যার, এখানে তো ওটা হবে, এখানে তো 2টা ধারা হবে স্যার, 204 আর দুইশো না না আঠারো না না, ওটা পরে পরবর্তীতে আমরা আসবো। আমরা পরবর্তীতে আসবো। তারপরে আমরা চলে আসবো পেনাল কোডের কত ধারায়? পেনাল কোডের চলে আসবো আমরা 218 ধারায়। আরেকটা বিষয় হলো, সে যদি এজাহারে এরকম উল্লেখ করা থাকে ঘষা মাজা সাক্ষ্য যাতে উপস্থাপিত হতে না পারে কোনো দলিল, সে লক্ষ্যে, তাহলে 204 এবং 218 দুটাই আসবে। তো কথাটা কি লিখতে হবে যে পেনাল সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধিতে উল্লেখ করা আছে, আমলযোগ্য অপরাধ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করিবার পর কোনো অবস্থাতেই সেই এফআইআর ছেড়ে ফেলানো যাবে না, ঘষা মাজা করা যাবে না, কিংবা কোনো কিছু পরিবর্তন করা যাবে না, কিংবা কোনো কিছু সংযোজনও করা যাবে না। যদি কোনো ব্যক্তি করেন তাহলে সেটি কত ধারায় অপরাধ হবে? পেনাল কোডের 204 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। কত ধারায়? 204 ধারায়। এবং ডাকাতি মামলার এজাহার পেয়ে যদি কাউকে বাঁচানোর উদ্দেশ্যে লঘু ধারায় নিয়মিত মামলা রুজু করেন সেক্ষেত্রে সেই ব্যক্তি পেনাল কোডে 218 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্ন হচ্ছে কোন ধারায় অপরাধ করছে? 218 / 204 নাকি? জি আচ্ছা, স্যার। জি স্যার। এখানে বাবা এতগুলো লেখছে আমি কইতে পারবো না, পক্ষান্তরে পক্ষান্তরে লিখতে থেকে জান শেষ। তোমাদেরকে আমি সংশোধন করে দেওয়ার জন্য বললাম, এইটুক সঠিক লিখলেও নাম্বার পাবা আমার বিশ্বাস। আর আমাদের এগুলো প্রয়োজন নাই, এখানেই মেলা কথা। ক নামক একজন পুলিশ অফিসার গোপন সংবাদে প্রাপ্ত হলেন যে রাত্রে তার শত্রু ভাবাপন্ন ক্ষয়ের বাড়িতে ডাকাতি হবে। কোনরূপ ব্যবস্থা গ্রহণ করিলেন না। ক্ষয়ের বাড়িতে ডাকাতি সংঘটিত হলো। ক্ষয়ের অকার্যকারীদের সম্পর্কে আলোচনা। আহ, একজন ব্যক্তি সংবাদ পেল তারই শত্রু অমুকে, অর্থাৎ মানে সে একজন পুলিশ অফিসার, সে জানতে পারলো তারই একজন শত্রু তার বাড়িতে ডাকাতি হবে মর্মে সংবাদ পেয়েছে। তিনি কোনো ব্যবস্থা না নেওয়া ডাকাত দল ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে গেছে। কত ধারার উত্তর? পেনাল কোডের 119 না। 119 ধারা। আমরা প্রথমে 119 ধারায় যে কথাটি বলবো যে আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যা দায়িত্ব, এরকম কোন ব্যক্তি যদি, এটা কিন্তু সরাসরি 119 ধারা কোনো পাবলিকের না, শুধুমাত্র পুলিশের। আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাদের দায়িত্ব, সেই ব্যক্তি যদি এরকম আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ মানে আমলযোগ্য অপরাধ সংগঠিত হইবে মর্মে এরকম কোনো সংবাদ জানতে পেরে কোনো যদি প্রতিহত বা প্রতিহতমূলক কোনো ব্যবস্থা না নেন বা প্রতিকারমূলক কোনো ব্যবস্থা না নেন সেক্ষেত্রে সে ব্যক্তি 119 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। এটি হলো এখানে উল্লেখ করা আছে। যাই হোক, কে কি উপায়ে কোনো ব্যক্তির মানহানি, এই মানহানির প্রশ্নটা তোমরা একটু দেখে নিও যে মানহানি বলতে কি বোঝেন,
কি উপায়ে একজন ব্যক্তির মানহানি ঘটানো যেতে পারে এবং মানহানির ব্যতিক্রম কয়টি এবং কি কি, এটা তোমরা একটা দেখে নিবে, ঠিক আছে? মানহানি কত ধারা? প্যানাল করে 499। 99। মানহানির ব্যতিক্রম কয়টি? স্যার মানহানি ব্যতিক্রম 10টি। 10টি। কি কি উপায়ে মানহানি হতে পারে? কি কি উপায় হতে কোনো পারে? ব্যক্তি কথা ব্যক্তি কোনো মানসিক, দৃশ্যমান অন্য ইয়ার কোনো দ্বারা। সামাজিক। ব্যক্তির কোম্পানির মাধ্যমে হতে পারে, নিন্দার মাধ্যমে হতে পারে, ইলেকট্রনিক মাধ্যমে হতে পারে, পেশার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ভাবে। একটা প্রশ্ন তোমরা একটু দেখে নিও, আইনের অজ্ঞতা ক্ষমার যোগ্য নহে কিন্তু ঘটনার অজ্ঞতা ক্ষমার যোগ্য। এই উক্তিটির তাৎপর্য, এই প্রশ্নটা যদি কখনো আসে, এটা কিন্তু বিশেষ করে প্যানাল কোডের 76 থেকে 106 ধারার কথা বলা হয়েছে। তো 76 থেকে 106-এর যে কথাটি বলা হয়েছে এখানে, বিশেষ করে আহ এই যে কাজগুলো আছে প্যানাল কোডের 76 থেকে 106, প্রত্যেকটি কাজ আইনগতভাবে অপরাধ না, অপরাধ না, অপরাধ না, কিন্তু এটা বাস্তবে কিন্তু একটি অপরাধ। কি? জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে যে বাস্তবে খুন বলে প্রতীয়মান হলেও বিষয়টি খুন নয়, ব্যাখ্যা দিন, তো সেখানে অনেকগুলো মানুষের ধারা দেয়। না, ধারাগুলো হওয়ার সুযোগ নেই। বাস্তবে খুন বলে মনে হলেও আসলে বিষয়টি খুন নয়, এ ধরনের প্রশ্নের উত্তর প্যানেল কোডের 100, 103, 46-এর 3, আর কিছু নয়। কারণ খুন কখন হয়? একজন লোককে সরাসরি হত্যা করলেই তো খুন হয়, নাকি? জি কিন্তু স্যার। লাঠি ছুটে গিয়ে মারা গেছে, ওই গাছের থেকে পড়ে মারা গেছে, চিকিৎসা ভুল করে মারা গেছে, এগুলো খুনের মধ্যে পড়বে না। কিন্তু খুন কোনটা? 100 ধারা কি বলছে? একজন ব্যক্তিকে খুন করলেও সেটা অপরাধ হিসেবে গণ্য হয়, এটা খুন। 103 ধারা একটা খুন, 46-এর 3 একটা খুন। তো এটা কোন ক্ষেত্রে তা বলা আছে যে কোন খুন খুন নয়, কোন খুন খুন নয়, বা খুন করলে কি অপরাধ হয়? যদি অপরাধ না হয় তাহলে ব্যাখ্যা দিন। অনেকে অনেক কিছু বই টই লেখছে, কোনো কিছুর দরকার নেই। 100 ধারা, 103 ধারা, 46-এ 3। এখন কথা হলো, 100 ধারার কি 6টি উদাহরণ লিখবো? এই 103 ধারার কি 4টি উদাহরণ লিখবো? 46-এ কি পুরোটা লিখবো? না। আমরা 46-এর ইয়েটা পুরোটা লিখলেও 100 ধারার সংক্ষেপে বলবো, দেহ রক্ষার প্রয়োজনে। কি আইনুল? স্যার 6টা উদাহরণ লিখলে কি কোনো সমস্যা হবে স্যার? কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে মানে কর্তৃপক্ষ মনে করবে তুমি মনে হয় বোঝো নাই, কারণ তোমাকে লিখতে হবে প্যানাল কোডের, অথবা তোমাকে লিখতে পারো যে যে সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে বাস্তবে খুন মনে হলেও আইনে তাহা খুন হিসেবে গণ্য হইবে তাহা নিম্নরূপ। প্যানাল কোডের 100 ধারা, অর্থাৎ প্যানাল কোডের 100 ধারায় উল্লেখ করা আছে, প্যানাল কোডের 100 ধারায় উল্লেখ করা আছে প্যানাল কোডে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই সকল অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজেকে রক্ষা করার জন্য আক্রমণকারীকে প্রতিহত করিবার উদ্দেশ্যে খুন করিলে তা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। ঠিক প্যানাল কোডে 103 ধারাটা একই রকমের কথাটাই বলবো। এখন আমি যদি 6টি উদাহরণ এখানে দেই, ওখানে দেই, প্রশ্ন তো আমার এত বড় না। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। যদি প্রশ্ন আসে কোন কোন ধরনের, অর্থাৎ কোন ধরনের অপরাধে, কোন ধরনের অপরাধ প্রতিহত করিবার উদ্দেশ্যে খুন করিলেও তাহা অপরাধ হিসেবে গণ্য, কোন ধরনের অপরাধ বা কোন কোন অপরাধ, তখন আমরা 6টা দিতে পারি। এই সকল অপরাধের ক্ষেত্রে যদি আক্রান্ত ব্যক্তি কাউকে খুন করেন, সে খুনটি আইনে খুন হিসেবে গণ্য হবে না। এখানে আবার পিআরবি 153, ওই পুলিশ আইনের 30 মিনিট কোনো কিছু দেওয়ার সুযোগ নাই। এক প্রশ্ন আজ আসছিল, দেখো, বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, কখন কি অবস্থায় কোন ক্ষেত্রে কোন আইনে বর্ধিত দণ্ড প্রদান করা যায়, এটা গতকালকে আসছে। দেখো এখানে আবার একই সিস্টেম, এই থেকে এই ধারা, এই থেকে এই ধারা, পরে কার্যবিধির 110 ধারা দোষী সাব্যস্ত হইতো। তা তুমি পড়বা কার কাছে? তোমাকে তো পড়তে গেলে একটা বই অনুসরণ করতে হবে। গাইড কি করে? গাইড মানুষকে একটা নির্দেশনা দেয়। তা প্রথমে নির্দেশনাটা যদি তোমাকে রং সাইডে দেওয়া হয়, তুমি ভালো করতে পারবে না। জেনে রাখবা বর্ধিত দণ্ড কাকে বলে, কোন কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে। শুধুমাত্র বর্ধিত দণ্ড কাকে বলে প্যানাল কোডের 75 ধারায় উল্লেখ করা আছে। এবং কোন কোন আইনে, যে কটা আইন মুখস্থ থাকে, মাদক, অস্ত্র, সড়ক পরিবহন, কিংবা অন্য কোনো আইন যদি থাকে, সাইবার নিরাপত্তা যদি থাকে,
যে আইন আছে সে কটা যতটুকু মনে হয়, কিন্তু শুরু করতে হবে প্যানাল কোডের 75 ধারা দিয়ে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, পরীক্ষায় যে প্রশ্নের উত্তর এসেছে সেটা দাও, খাওয়া দেওয়ার দরকার নেই। যেটা আছে সেটা দিচ্ছ 2 লাইন, যেটা চাচ্ছে না সেটা দিচ্ছ আরো 2 লাইন। তাহলে ওই 2 লাইন না লেখে যেটা চাইছে সেটাই আরো 2 লাইন লেখো, নাকি আইনুল? কি জি স্যার। সুজন বন্ধু, কথা ঠিক আছে? জি স্যার। ধৃত আসামির স্বীকারোক্তি আদায়ের জন্য জনৈক পুলিশ অফিসার শারীরিক নির্যাতন করেন, ফলে আসামি 3 দিন পর জেল হাজতে মারা যায়। আচ্ছা, এখন কথা হলো স্যার, এখানে কি ওই যে হেফাজতে মৃত্যু নিবারণ আইন আসবে না? ওটা কখন হবে? ওটি তখনই হবে আদালতে গিয়ে যদি কোনো ব্যক্তি অভিযোগ করে, সেক্ষেত্রে। আবার থানাও কিন্তু নিয়মিত মামলা রুজু হবে। যদি পেনাল কোডের কথা উল্লেখ করা থাকে তাহলে আমরা পেনাল কোডে লিখবো, যদি হেফাজতে মৃত্যু নিবারণ আইন করা থাকে তাহলে হেফাজতে মৃত্যু নিবারণ আইন দেবো। কিন্তু দুটো একসাথে দেবো না, দুটোর বাক্য দুরকম। বিষয়টাকে বুঝতে পারছো তোমরা? এই পুলিশের নির্যাতনের বিষয়টি এখানে, ওটা কিন্তু পুলিশের কথা শুধু না, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে অনেকগুলো বাহিনীকে বোঝানো হয়েছে। এটা আমরা দেখে নেবো। যাই হোক, একজন আসামিকে, ধৃত আসামিকে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি গুরুতর আহত করেন, সে ব্যক্তিটা যদি পরবর্তীতে হাসপাতালে মারা যায়, এটা কত ধারার অপরাধ? কি আনুল? স্যার গুরুত্বের জন্য তো 331 স্যার, আর স্যার মারা গেল স্যার 302 হবে স্যার। যে 2 হবে স্যার। না, এটা 302 হবে না, কারণ প্রশ্নে কিন্তু বলা আছে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে আহত করেন, পরবর্তীতে হাসপাতালে গিয়ে মারা গেছেন। যদি ওই স্বীকারোক্তি আদায় কালে মারা যেত তাহলে কিন্তু 302 হতো। বিষয়টা কি বুঝতে পারছো? জি এটা স্যার। জি স্যার। 304 বিষয়। 304 হবে স্যার। প্রশ্নে বলা আছে ধৃত আসামির স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে সে তাকে আঘাত করেছেন, এইটা জেল হাসপাতালে গিয়ে মারা গেছে বা কারাগারে যাওয়ার পরে মারা গেছে, সেখানে 300 দিয়ে আসার সুযোগ নেই। বিষয়টাকে বুঝতে পারছো? তাহলে জি স্যার স্যার। 304। তিনশো তাহলে চার 331 আর 304 স্যার। 331 হবে না। যখনই গুরুতর আঘাত, যখনই আঘাত হয়ে যাবে, সর্বশেষ ধারাটিতে চলে যাবে, মৃত্যুটাতে চলে যাবে। একটাই দেবো স্যার, 304। একটাই হবে। তা প্রথমে চুরি ঠিক। করলো, 5 জন লোক একটা বাড়িতে ঢুকে চুরি করলো, চুরি টুরি করে গৃহকর্তারে, চুরি টুরি করে মালামাল যখন নিয়ে যেতে পারতেছে না, গৃহকর্তারা কোপ মারিয়া মারলো, তখন কি চুরির ধারা হবে না? কোন 100 ডাকাতি হবে? কোন 307 সময় টাকা হবে দেবে? স্যার। একটা লোক একটা লোকের ছোড়া দিয়ে অনেকগুলো কোপ দিল, কোপ দিতে 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 এক পর্যায়ে ধাপাস করে এক কোপ দিয়ে কলটা কাটিয়ে নিল। প্রথমে কোপ দিয়েছে, 326 হবে না 302 হবে? 302 হবে স্যার। অনুরূপ ভাবে এটা বুঝতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো? জি স্যার। গাড়ির লক বইয়ের মতো যে রাস্তা দিয়ে গেছে সে রাস্তা লেখার দরকার নেই। আচ্ছা, কর্মক একজন পুলিশ অফিসার অপমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে একজন ব্যক্তিকে, এটা প্রশ্ন আসছিল অবশ্য। আচ্ছা, দেখো প্রশ্ন আসছে, জাল নোট কারো নিকট পাওয়া গেলে করণীয় কি? এই জাল নোট কোনো ব্যক্তির নিকট পাওয়া গেলে পেনাল কোডের কোথাও কিছু উল্লেখ করে না, বলে তো জাল নোট দখলে রাখার শাস্তি, তা মামলা তো হবেই। কিন্তু পাওয়া গেলে করণীয় কি? পাওয়া গেলে করণীয়, কে কি ধারায় লেখছে আমাদের দরকার নেই। এখানে 40টা লাইন লেখা আছে, এ করব সে করব ঘোড়ার ডিম করবো না। পিআরবি 253 বিধিতে উল্লেখ করা আছে কোন স্থানে জাল নোট পাওয়া গেলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। পিআরবি 253, এই পিআরবি 253 সেই চ্যাপ্টারটা কি থানার চ্যাপ্টার না সিআইডি চ্যাপ্টার না আদালতের চ্যাপ্টার? পুলিশের স্যার। স্যার। পিআরবি 253, এই 53 বিধি, অর্থাৎ জাল নোট পাওয়া গেলে পুলিশ অফিসারের করণীয় কি, এই অধ্যায়টা কোন কিসের অধ্যায়? থানার অধ্যায়, কোর্টের অধ্যায়, না এসপি অফিসের অধ্যায়, না সার্কেল অফিসের অধ্যায়? থানার স্যার। তাহলে থানার স্যার। জাল নোট পাওয়া গেলে কে প্রথম ব্যবস্থা নেন? থানাওয়ালারা নাকি? জি স্যার। জি স্যার। কোথায় প্যারা দিয়ে হাবিজাবি লিখতে যাবো কেন?
আমরা পিআরবি 253 দিয়ে শুরু করবো যে কোনো ব্যক্তির নিকট একটা জাল নোট প্রাপ্ত হলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবে। মামলা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওর কার্যক্রম যে শুরু করবেন পিআরবি 253 দিয়ে। আমার কথা বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ককে মারাত্মক জখম করিবার দায়ে কয়ের দণ্ড হলো, পরে গ উক্ত জখমের পরিণতিতে মারা গেল, এক্ষেত্রে পুনরায় বিচার করা যাবে কিনা। সিআরপিসি 403 ধারা এখানে যাবে, কিন্তু অন্যটাতে যাবে না। একটা লোককে চুরির দায়ে শাস্তি প্রদান করা হলো, একটা লোককে চুরির দায়ে শাস্তি প্রদান করা হলো, পরবর্তীতে জানা গেল সে চুরি না দস্যুতা করেছে, তাকে শাস্তি দেওয়া যাবে? না স্যার, যাবে না। কিন্তু এটাতে যাবে। কোনটাতে? যেটা মারা গেছে স্যার। কারণ জখমের পরিণতির ফলে তার মৃত্যুটা হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছো? ক বুঝি না নামক স্যার বিষয়টা। বোঝো নাই? না স্যার, বুঝি না। বিষয়টা হলো একজন ব্যক্তি তাকে সে আরেকজন ব্যক্তিকে গুরুতর জখম করেছে মর্মে তাকে পেনাল কোডের 326 ধারায় দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করা হয়েছে। কাকে? যে আঘাত করেছে তাকে। এই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা পরবর্তীতে কিছুদিন পরে মারা গেছে। এক্ষেত্রে যাকে পেনাল কোডের 326 ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছিল, পুনরায় ওই মৃত্যুর ঘটনায় তার বিচার করা যাবে কি যাবে না? শুধুমাত্র সিআরপিসি 403 ধারায় বলেছে যে হ্যাঁ, এক্ষেত্রে তার বিচারটা করা যাবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ একই অপরাধে সকল ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে তার বিচার করা যাবে, দ্বিতীয়বার বিচার করা যাবে। গুরুতর আঘাত কাকে বলে, কোন কোন ক্ষেত্রে অপরাধ জন্য নরহত্যা বলিয়া গণ্য, দেখো এই যে এখানে। হুম। এটাও আসছিল, বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে কোন কোন অপরাধ মৃত্যুর প্রয়োজন নাই। রাষ্ট্রদ্রোহিতা কি, আমি তোমাদেরকে আবার বলি। রাষ্ট্রদ্রোহিতা কি? রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলা রুজু ও তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন। এখানে এই গাইডটাতে, ইন্সপেক্টরশিপ গাইডে পুরা তদন্তের প্রক্রিয়ার আলোচনা করা হয়েছে, কিন্তু সঠিক উত্তরটা সিআরপিসি এর 196 এবং 196 এর খ। এখানে পড়ে দেখো, এই তদন্ত প্রক্রিয়া হলো এই ধরনের মামলা তদন্ত করতে গেলে ইন্সপেক্টর নিচে কোনো ব্যক্তি তদন্ত করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই এখানে হাবিজাবি 127, 108, আমরা এগুলো কিছুই লাগবে না, কোনো গাইডই ফলো করবো না। আমরা লিখবো, তাহলে কি করতে হবে, রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে, তাহলে আমরা রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা লিখবো। রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা পেনাল কোডের 100 কত? 124-এর ক স্যার। আচ্ছা, এই ধরনের অপরাধে মামলা রুজুর পদ্ধতি, তাহলে আমরা চলে যাবো 196 ধারা সিআরপিসি থেকে। কি লিখবো? যে এই ধরনের অপরাধ সংক্রান্তে, হ্যাঁ, নির্দিষ্ট কর্মকর্তা বা নির্দিষ্ট অফিসারের অনুমোদন ব্যতীত কোনো অপরাধ আদালত আমলে লইবেন না, এই তো নাকি? অর্থাৎ এই ধরনের অপরাধ সংক্রান্ত মামলা নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আদালত মামলাটি আমলে নিবেন, এই তো নাকি? জি এই স্যার। ধরনের মামলা তদন্ত পদ্ধতি বলছে, এই ধরনের মামলা তদন্ত করার ক্ষেত্রে ইন্সপেক্টর নিচে কোনো ব্যক্তিকে এই তদন্ত দায়িত্ব 40টা ধারা দেওয়ার কোনো দরকার নেই, বোধহয় পিআরবি দিয়ে ভর্তি করে রাখছে। লাস্টে দেখবা পরীক্ষার সময় সময় নাই স্যার, আমার সময় শেষ, এটা যেন না হয় আমরা খেয়াল রাখি। এখন আমরা বারবার আলোচনা করছি মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে। যদি এরকম প্রশ্ন আসে, সেই গতবারের মতো একটু খেয়াল রাখবা, এটা যেন ভুল না হয় যে অমুক ব্যক্তি আহ পারিবারিক কারণে তার ভাই কর্তৃক বা তার সন্তান কর্তৃক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার আঘাতের বিষয় সম্পর্কে বর্ণনা দেওয়ার পর মৃত্যুবরণ করেন, কিন্তু জবানবন্দিটি কোনো ব্যক্তি লিপিবদ্ধ করে নেই। এক্ষেত্রে এই জবানবন্দির পরিণতি কি হবে? এই জবানবন্দিটি আসলে এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গণ্য হবে, কারণ এখানে 29-এর কথা বলা নেই যে তুমি লিখে নাও, না লিখলে হবে না। তো এই মৃত্যুকালীন জবানবন্দি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষ্য আইন অনুযায়ী। আর যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়েছে, যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন,
সেক্ষেত্রে সেই ব্যক্তির সাক্ষ্য কি আদালতে গ্রহণযোগ্য? অর্থাৎ সাক্ষ্য দেওয়ার অযোগ্য ব্যক্তির প্রদত্ত বিবৃতিকে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়? সাক্ষ্য আইনের 32 ধারা। অনেকে যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য যোগ্য 118 চলে যাবে, প্রশ্ন ভালো মতো না পড়ে স্যার মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে ভালো কিছু করবে না। কাজে কাজে বুঝে শুনে আমাদের উত্তরগুলো দিতে হবে। প্রশ্ন যদি আসে মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝেন, কে লিপিবদ্ধ করতে পারে, তাহলে মৃত্যুকালীন জবানবন্দি একটা প্যারা হবে যে সাক্ষ্য আইনে 32-এর 1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি বলতে বোঝায়। দ্বিতীয় প্যারা হবে কে লিপিবদ্ধ করতে পারেন। সেখানে কোনো অবস্থাতেই পিএলবি 266-র বাইরে আমরা কিছুই দেব না। ওই 164 অমুক তমুক হাবিজাবি এগুলো জানে না বলেই। আমার কথা ক্লিয়ার আছে কিনা? পরে আমাকে ওই জি স্যার। হওয়ার পরে এসে ভুলটা স্বীকার করো না, পরে দেখা যায় রেজাল্ট নাই, স্যার আমার তো কিছুই হলো না। দোষ হয় মাস্টারের, কিন্তু নিজের ভুলটা কখনো স্বীকার করো না। সুন্দর করে তোমাকে লিখতে হবে। তুমি যদি লেখো যে পিআরবি 266 বিধি অনুযায়ী যে সকল ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন তা নিম্নরূপ, তাহলে কি তুমি কি বুঝালা? তুমি যে প্রশ্নটা বুঝছো এটা তো প্রমাণ তোমাকে করতে হবে। নাম্বার নিতে গেলে কি করতে হবে তোমাকে? ল্যাংটা হয়ে গেলে নাম্বার দিব? সুযোগ নাই। তোমাকে নিয়ম অনুযায়ী পোশাক পরিধান করে যেতে হবে। এই যে প্যারেড পরীক্ষা আজকে আছে, টিএসআই টিএসআই দের, কি জানি প্যারেড আর মনে হয় কি জানি বলে, আজকে ওদের ক্যাম্পিংও আছে। তো সাইজে গুজে না গেলে নাম্বার দিবে না, দিবে? অনুরূপ ভাবে খাতায় যেটা লিখতে বলছে সেটা যদি তুমি ভালোভাবে উপস্থাপন করতে না পারো তোমাকে নাম্বার দিবে না, তাও লিখবা না। শেষ। একজন অভিযুক্ত ব্যক্তি কি মৃত্যুকালীন জবানবন্দি দিতে পারেন? কে? 32 না স্যার। ফারুক কে আছো না নাই ফারুক? আছি স্যার। একজন অভিযুক্ত ব্যক্তি কি মৃত্যুকালীন জবানবন্দি দিতে পারেন? দিতে পারেন স্যার। কত ধারায়? 32-3 স্যার। 32-3 তো ডাকাত হবে না। মৃত্যুকালীন জবানবন্দি অলওয়েজ 32-1। সঠিক স্যার। এর ফাও লেগে থুয়ে দিছে, ডাকাত কেন? এখানে কি বলা আছে যে মামলার বাদী হতে হবে? একজন ডাকাত ডাকাতি করে যাচ্ছে, তাকে জনসাধারণ ধরে এমন মাইরে দিছে বা কোপ মারছে, তো সে তার ঘটনার সম্পর্কে বর্ণনা করলো, সেটা কি অন্য ধারায় যাওয়ার সুযোগ আছে? সেটা দেখলাম যে 32-3 লিখে দিছে। 32-3 কি হবে? কি আইনুল আছো নাকি? 32 না, আমারও কি ভুল আছে কিনা দেখো আগে। তাহলে তোমাদের 32-3টাই আমি দেখাই। 32-3 কি বলা আছে, ওইগুলো তো আমরা কিনে রাখছি। তো লোকে তো ভুল সিদ্ধান্ত মানে ভুল করতে দেওয়া যাবে না। 32-3, 32-3 কি বলা আছে? কোন বিবৃতি যদি বিবৃতি দানকারী আর্থিক অথবা আত্মসম্পর্কিত স্বার্থের পরিপন্থী হয়, বিবৃতি যদি অন্য কোনো সত্য, তাহলে ফৌজদারি অথবা ক্ষতিপূরণ মামলা হইতে পারে, তবে তা প্রাসঙ্গিক হবে। ওই ওই ফৌজদারি মামলা হবে দেখে আর না। মৃত্যুকালীন জবানবন্দি এখানে একটা, মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে বা মৃত্যুকালীন জবানবন্দি একজন কি দিতে পারেন কিনা, বলছে হ্যাঁ তারটাও প্রাসঙ্গিক। যত রকমের প্রাসঙ্গিকতা এখানে। এই 32-1 মধ্যে 8টা উদাহরণ দেওয়া আছে 32-এ। আচ্ছা, এরূপ পরিস্থিতিতে ফৌজদারি মামলার আসামির স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বা অগ্রহণ, শুধুমাত্র 24 ধারা, কিন্তু এখানে 26-27 লেখা আছে। বুঝতে হবে সাক্ষ্য আইনের 25 থেকে শুরু করে 27 পর্যন্ত প্রত্যেকটা কথায় পুলিশ শব্দ উচ্চারণ থাকতে হবে। আচ্ছা, 26 এবং 27 উচ্চারণ থাকতে হবে হেফাজতে, 25-এ কোনো হেফাজত নাই। তাহলে যদি প্রশ্ন আসে কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না, তাহলে আমরা কোন ধারা দেব? 24 ধারা দেব শুধুমাত্র। আমার পুলিশের কথা উল্লেখ নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক কি? আমরা লিখব যে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক নয়। সেটা কোথায়? 25 ধারায় উল্লেখ করা আছে। অর্থাৎ প্রশ্ন বুঝে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
সাক্ষ্য আইন অনুযায়ী একজন সরকারি অফিসারকে অন্য অফিসারের সহিত গোপন পত্র আলাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। 124 ধারা আর 25 ধারায় বলা আছে, পুলিশের যে বিষয়টি বলা আছে সেখানে, অর্থাৎ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কোথা থেকে অপরাধের তথ্য সংগ্রহ করেছে এ সম্পর্কে তাকে আদালতে বলতে কিংবা অন্য কোনো স্থানে বলতে বাধ্য করা যাবে না। আর কোনো অবস্থাতেই এটা আবার গুপ্তচর নিয়োগ না লেখায়, বুঝছো? গুপ্তচর নিয়োগ, আমার কথা কি বুঝতে পারছো? এই গুপ্তচর নিয়োগ টিয়োগের কোনো ধারা নাই, এটা জানো কি তোমরা? স্যার। জি স্যার। অনলাইনে জিডি, অনলাইন জিডি, অনলাইন এজাহার, অনলাইন এফআইআর বা হাসপাতালের রেকর্ড পত্র, এটা কি আদালতে প্রাসঙ্গিক কত ধারা? 35 ধারা স্যার। 35 ধারা। কোনো অবস্থাতে 74 দেব না, 9 দেব না, যতই গাইডের মধ্যে লেখা থাক। 9 ধারা এই জন্য, আচরণের জন্য, 145 ধারা জেরা করার জন্য। ওই ঘোড়ার টিম চাইছে কি? এজাহারের প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিক কাকে বলে? আমি এটা দেব, গ্রহণযোগ্যই তো। এজাহার কখন আদালতে গ্রহণযোগ্য হবে? সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী। তা বলছে 35 ধারায় বলছে এই অনুযায়ী গ্রহণযোগ্য। তো সেখানে 145, আবার মইরা বাইসা গেলে 157। মানে তুমি কোন দিকে যাবা, তোমার ওখানেই শেষ। আমরা কোনো অবস্থাতেই 35-এর বাইরে এক কলমও যাব না, এবং ওইটাই সঠিক উত্তর। প্রশ্ন যদি আসে, ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর বলতে কি বোঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক, দুঃখিত, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বোঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, তাহলে কোন ধারায় আমরা দেব? 3 সাক্ষ্য ধারা আইনে স্যার। 3 ধারা। ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডে ধারণকৃত বিষয়াদি প্রাসঙ্গিক কি? যদি হয় তাহলে কখন? কত ধারা? 65 খ। কি কত ধারা সাইফুল? 65 খ স্যার। 3 65 ধারা বলা আছে ডিজিটাল রেকর্ড। এই মোবাইলটা একটা ডিজিটাল রেকর্ড, মোবাইলে যেগুলো রেকর্ড, এই কথাগুলো হচ্ছে, এটাও ডিজিটাল রেকর্ড। এই তোমার আমার কথাবার্তাগুলো আদালতের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেছে, বা এটি আদালতে অর্থাৎ কি কথা বুঝতে হবে? ডিজিটাল রেকর্ডে যে সকল বিষয় সংরক্ষণ করে রাখা, সংরক্ষিত আছে, এ সকল বিষয় তুমি আমি মুখ দিয়ে কথা বললে আদালতে যতটুকু গ্রহণযোগ্য, ওই ডিজিটাল রেকর্ডের যে বিষয়বস্তু আছে সেটি ওই সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে। এটি উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের 65 খতে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। কিন্তু ডিজিটাল রেকর্ড যদি প্রশ্ন আসে যে ডিজিটাল মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত এজাহারের প্রাসঙ্গিকতা, তাহলে কিন্তু 65 খ যাবে। আমার কথা বোঝো? ওটা সংরক্ষণ করে রাখা হয়েছে আগে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ডিজিটাল মাধ্যমে যদি আগে সংরক্ষণ করে রাখা থাকে, অর্থাৎ 3 ধারায় যে ডিজিটাল রেকর্ডের কথা বলা হয়েছে, ইলেকট্রনিক রেকর্ডের কথা বলা হয়েছে, ওই ইলেকট্রনিক রেকর্ডে, ওই ডিজিটাল রেকর্ডে যে সকল বিষয় ধারণ করে রাখা হয়েছে পূর্বে, সেগুলো সম্পর্কে যদি কখনো আসে, সেটি 100 খতে বলছে এটি আদালতের প্রাসঙ্গিক। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে তো পারছি। এটা কত ধারা প্রাসঙ্গিক হবে স্যার? 65 খ। মানে ওই আগে যদি ধারণ করতো, মানে আগে রেকর্ড ধারণ করা সম্পর্কিত। হয়েছে, রেকর্ড কাকে বলে? রেকর্ড কি এখন হলো? আমি কথাটা বললাম, এখন বন্ধ হয়ে রয়েছি, এই যে বললাম পর্যন্ত, এটা তো আগে হয়ে গেল রেকর্ড। ঠিক আছে। আহ একটা প্রশ্ন আসো, সাক্ষীর সচ্চরিত্র এবং অসৎ চরিত্র কখন কিভাবে প্রাসঙ্গিক? ধর্ষণ মামলার ভিকটিমের চরিত্র খারাপ, এ বিষয়ে কোনো সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য কি? সাক্ষীর চরিত্র সম্পর্কে কত ধারায় বলা আছে? সাক্ষ্য আইনে 146। 146। 46 ধারা। এখন তোমরা প্রশ্ন দেখো, 140, 53, 52, 53, 54, তারপরে সাক্ষ্য আইন 132, 46, 47, 40, আবার 155 ধারা দিয়ে রাখছে। তুমি কোনটা দিবা বাবা? তুমি তো ক্লাস করতে আসছো নাকি? সাক্ষীর চরিত্র, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, কত ধারা এর? 100, 100 কত? 146 স্যার। 46। আর আসামের চরিত্র প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কত? 53।
53 এটা মনে রাখো। অর্থাৎ আসামের দেওয়ানি মামলার চরিত্র কখন প্রাসঙ্গিক, তাহলে বুঝতে হবে 52 ধারা নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, আসামের স্বীকারোক্তি সহযোগী আসামের বিরুদ্ধে কতটুকু প্রাসঙ্গিক, এটা কত ধারা? আহ আসামের স্বীকারোক্তি কি তার সহযোগী আসামের বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায়? যদি যায় তাহলে কিভাবে, কত ধারা? 29 দ্বারা স্যার। 30 ধারা। কিসের 30 29 আবার? সঠিক স্যার, 30 দ্বারা, জি স্যার। 30। তাহলে যদি আসে প্রমাণ পদ্ধতি, একসাথে বিচার হতে হবে, একই ঘটনা হতে হবে, এই তো নাকি? জি স্যার, জি স্যার। 30 স্যার। আচ্ছা, সাক্ষ্য আইনে অনেকগুলো তোমরা পড়ছো। এজাহারের আইনসঙ্গত মূল্য কি? বাদী বিবাদী উভয় কি এজাহার ব্যবহার করতে পারেন? জি স্যার, পারেন। একটা কথা বলি, এজাহারের আইনসঙ্গত মূল্য হলো এজাহারটা একটা মামলার ভিত্তি। অর্থাৎ একজন ব্যক্তি গৃহ নির্মাণ করার ক্ষেত্রে তার বাড়ির ভিত্তি অর্থাৎ বাড়ির অবকাঠামো, সিঁড়ি যদি সঠিকভাবে বা মানে স্তম্ভ যদি সঠিকভাবে নির্মাণ না করেন, সেক্ষেত্রে বাড়িটি কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। এটা একটা বলা হয়েছে। তো অনুরূপ ভাবে আমলযোগ্য কোনো অপরাধ সম্পর্কে যদি সঠিকভাবে এজাহার না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এজাহারটিও এইরকম এজাহারের কারণে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া দুষ্কর হয়ে পড়ে, যে কোনো সময় আসামি খালাস পেতে পারে। তো এজন্য বলছে এজাহারটি হলো মামলার একটা ভিত্তি। তো ওই এজাহারের ক্ষেত্রে ওই সাক্ষ্য আইন 145 এটা ওটা কিচ্ছুর প্রয়োজন নেই। এজাহার বাদী বিবাদী উভয় ব্যবহার করতে পারবে, কারণ এজাহার স্বতন্ত্র, এজাহার নিরপেক্ষ। কি? এজাহার সবসময় নিরপেক্ষ। নির্দোষ প্রমাণের ক্ষেত্রে এজাহারের গুরুত্ব অপরিসীম, দোষী প্রমাণের ক্ষেত্রেও এজাহারের গুরুত্ব অপরিসীম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাই বলে লেখা যাবে না এজাহারের জন্য 145 ধারা সাক্ষী আদালতে তাকে জেরা করা যাবে। কোন সাক্ষী কোন প্রশ্ন কোথায় চাইলো সব ভুলে যাও। প্রশ্ন যদি আসে এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, তাহলে আমরা এজাহারের সাক্ষ্যগত মূল্য দেবো সাক্ষ্য আইনে 35 ধারা। এজাহারের আইনসঙ্গত মূল্য কি? এজাহার আইনসঙ্গত মূল্য ওই 145, দুঃখিত, 35 ধারায় আইনসঙ্গত মূল্য হলো এজাহার বাদী বিবাদী উভয়ই ব্যবহার করতে পারেন, এটি স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। এজাহার কি কারো পক্ষে কথা বলে? ও ওর মতো কথা বলে, বাদী যেটা দিচ্ছে ওটাই। তো বাদী ওটা প্রমাণ করুক, ওটা দিলেই বাদীর কথাতে প্রমাণিত হবে তা নয়। আর আসামি নিজেকে নির্দোষ বললে আসামি প্রমাণ করতে পারবে তাও কিন্তু নয়। আমার কথা কি বুঝতে পারছো? কি কি তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? নাজমুল, জি স্যার, শুনতে হচ্ছে, শুনতে পাচ্ছি স্যার। উত্তর দেবা যে তোমরা বুঝলা কি বুঝলা না, সবাই দেখি যে তাকায় থাকতেছো। এখানে অনেকগুলো ধারা আছে, এগুলো বাদ দাও, লিভ ইট। সারা বছর এগুলো পড়ার প্রয়োজন নেই। আদালতে সাক্ষ্য প্রদানকালে বিপক্ষের উকিল আহ পুলিশ অফিসারের বিরুদ্ধে মানহানি অথবা মিথ্যা অপবাদ দিলেন, এর কোনো প্রতিকার আছে কি? কত ধারায়? একশো অর্থাৎ পঞ্চাশই আছে স্যার সাক্ষ্য আইন। কত? সাক্ষ্য আইনের 150। কেন 151 কি বলা আছে? 151। কত ধারা এটা, আমির হামজা? অশ্লীল কুৎসনাজনক প্রশ্ন করা যাবে না স্যার, 151 ধারায়। একটা হলো প্রশ্ন করা যাবে না, আর একটা হলো এই জাতীয় প্রশ্ন করলে আদালত কি প্রতিকার নিতে পারেন, আদালত তাকে নিষেধ করে দিতে পারেন যে ক্ষমতাই এরকম থাকে স্যার। মন্তব্য করা যাবে না, বা এখানে সে যে আদালতে হাইকোর্ট বিভাগে তার বিরুদ্ধে লেখা যাবে, এই তো নাকি? স্যার 150 ধারায় উল্লেখ আছে এটা। তাহলে 151-তে কি বলা আছে বলো? অশ্লীল ও কুৎসামূলক প্রশ্ন। অশ্লীল, আচ্ছা। আদালতে ওর সাক্ষ্য প্রদানকালে বিপক্ষের উকিল সাক্ষী পুলিশ অফিসারের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপবাদ দিলেন। এই মিথ্যা অপবাদ আর অশালীন বা কুৎসা প্রশ্ন কি এক? কি আমার কথা কি বলছো, বুঝতে পারছো তোমরা? না স্যার, না স্যার, তাহলে 152 স্যার। 152 হলো এরকম ঢঙের কোনো প্রশ্ন করা যাবে না। যাই হোক, একজন মক্কেল তার উকিলকে জাল দলিলের মাধ্যমে
কোন সম্পত্তি দখল করার ইচ্ছায় দেওয়ানি মামলা দায়ের করেন, এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করিতে উকিল বাধ্য কি? বাধ্য নয় স্যার। কত একশো ধারায়? ছাব্বিশ 126। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি কি? এটা তো স্বীকারোক্তিও প্রশ্ন আসছিল। উহা কি সহযোগী আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায়? হ্যাঁ, সহযোগী আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায়। স্বীকারোক্তি কত ধারায়? সাক্ষ্য 30 ধারায় বলা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, কোন ক্ষেত্রে পুলিশের নিকট প্রদত্ত জবানবন্দি আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? এটা প্রয়োজন নাই আমাদের, এটা পাল্টা যা আছে। প্রলোভন ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি আদায় করা হলে, আচ্ছা, আমরা যদি যদি কখনো প্রশ্ন আসে যে প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হলে তাহা আইনে গ্রহণযোগ্য নয়, কিন্তু প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতির মাধ্যমে কোন ধরনের স্বীকারোক্তি আদায় করলে সেটি আদালতে গ্রহণযোগ্য? তাহলে মনে করতে হবে 27 ধারা, মাইরের ঠেলায় যদি অস্ত্র টস্ত্র উদ্ধার করে দেয় তাহলে উদ্ধারের অংশটুকু আদালতে গ্রহণযোগ্য। বিষয়টা কি বুঝতে পারছো? স্যার যদি এরকম প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে অমুক থানায় পুলিশ হেফাজতে আছেন, সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার মালামাল উদ্ধারের লক্ষ্যে তাকে আঘাত করেন এবং এই সংক্রান্তে আদালতে যাইয়ে স্বীকারোক্তি প্রদানের জন্য চাপ প্রয়োগ করেন, উক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামি পুলিশের নির্যাতনের অতিষ্ঠ হয়ে ঘটনায় ব্যবহৃত বা ঘটনাকালে লুণ্ঠিত মালামাল কোথায় লুকানো আছে তা প্রকাশ করেন। পুলিশ সেখানে যায়, মালামাল উদ্ধার করেন বা অস্ত্র উদ্ধার করেন। এটি আদালতে গ্রহণযোগ্য কিনা? 27 ধারায় বলছে হ্যাঁ, এটি গ্রহণযোগ্য। অন্যগুলা সেখানে যদি অমুক অমুকের নাম স্বীকার করে সেটা গ্রহণযোগ্য নয়, তার জন্য আবার আলাদা কথা আসবে। আহ, সেখানে আবার 26 ধারার প্রশ্ন আসবে। তার মানে প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি দেখিয়েও যদি স্বীকারোক্তি আদায় করা হয় সেটিও আদালতে গ্রহণযোগ্য। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ইঙ্গিতবাহী কখন প্রশ্ন করা যায় কখন করা যায় না, এটা কত ধারা? বিচার চলাকালীন সময়ে কখন আদালতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কখন যাবে না? 142। 142 যারা মুখস্থ করে 142 43 পড়ে আসছে তাদের অবস্থা কি হবে? দেখো তোমরা ওই যে ইন্সপেক্টরশিপ গাইডের 161 প্রশ্ন নাম্বার 44 দেখো, প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না এবং কখন করা যায় সে সম্পর্কে আলোচনা করুন। 2012 সনের পরীক্ষার সর্বশেষ প্রশ্নটি আসছিল, তোমাদের তো আসছিল ইন্সপেক্টরশিপের, সেখানে দেখা যায় ধারা দিতে দিতে কোনোটা বাকি থাকেনি, কিন্তু 142 বলা আছে কখন করা যাবে কখন যাবে না, কি? জি স্যার। তো এখানে এই 143 141 সাক্ষ্য 102 154 এগুলো কি? আমাদের প্রশ্ন হলো যে বিচার চলাকালীন সময় একজন সাক্ষীকে কখন ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে কখন যাবে না। তাহলে আমরা কোনটা মনে করব? আমরা মনে করব সাক্ষ্য আইনের 142 ধারা, নাকি? জি স্যার। জি স্যার। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন, কত ধারা? 137 স্যার। এখানে তো 138 থেকে শুরু করে যা মনে চেয়েছে করে দিচ্ছে, আমরা দেব না, আমরা শুধু 137 ধারায় লিখবো জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি। আবার যদি প্রশ্ন আসে জবানবন্দি বলতে কি বোঝেন, তাহলে আমরা শুধু 137-এর প্রথম অংশটাই লিখবো। আচ্ছা, আবার যদি প্রশ্ন আসে যে জবানবন্দি জেরা লিপিবদ্ধ করার ক্রম বা আহ স্তরগুলো আলোচনা করুন, জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি লিপিবদ্ধ করার স্তর আলোচনা করুন, তাহলে কিন্তু 138 ধারায় 38 হবে স্যার। শনাক্তকরণ মহড়া কি? ব্যক্তি এবং মালামাল শনাক্তকরণের পদ্ধতি বর্ণনা করুন। শনাক্তকরণ মহড়া প্রথমে টিআই প্যারেড, পিআরবি কত 200 কত 82 82। স্যার। 282 কি জন্য শনাক্তকরণ মহড়া করা হয়ে থাকে? মানুষ শনাক্ত, মানে অজ্ঞাতনামা ব্যক্তিকে মালামাল সনদ। অথবা মালামাল শনাক্ত। তাহলে অজ্ঞাতনামা কারণ কি কখন হয়, অর্থাৎ একটা মামলা রেকর্ড হয়েছে, তো মামলা রেকর্ডের সময় বাদী তার অভিযোগে বলেছে, অর্থাৎ বাদী তার এজাহারে লিখেছেন
যে হ্যাঁ আসামিগণকে দেখলে চিনবো, অজ্ঞাতনামা এতজন। তাহলে অজ্ঞাতনামা যে এতজন হয় সেটা তো বাদী জানে যে অজ্ঞাতনামা ব্যক্তি কারা কারা, নাকি? জি স্যার। আমি দেখলে চিনবো। এরকম ব্যক্তিকে পুলিশে আটক করছেন, পুলিশে আটক করলে বাদীর সামনে উপস্থাপন করবেন। তো একজন যদি উপস্থাপন করে, বাদী তো চিনতে পারে, বাদী তো মিথ্যাও বলতে পারে, বা সাক্ষী তো মিথ্যাও বলতে পারে। এই জন্য বলছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে একজন ব্যক্তিকে যদি শনাক্ত করার প্রয়োজন দেখা দেয়, তাহলে তার সাথে ওই রকম পরিস্থিতির আরো 10 জন লোক একত্রিত করে সাক্ষীর সামনে উপস্থিত করতে হবে। এবং সেখানে যদি আসামির সংখ্যা 2 বা ততোধিক থাকে, তা বলছে সেখানে 20 থেকে 30 জন একই রকম বয়সের, একই রকম পোশাকের ব্যক্তি সেখানে উপস্থিত করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। যদি কোনো মালামাল হয়ে থাকে, একই রকম মালামাল হলেও একই রকম, অর্থাৎ যে মালামালটা শনাক্ত করা প্রয়োজন ওই ধরনের মালামাল একত্রিত করে, 1 থেকে 10টি মালামাল বা 20 থেকে 30টি মালামাল একত্রিত করে সেখানে উপস্থিত করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত শনাক্তকরণ মহড়া পরিচালিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই আসামিকে সাক্ষীর সাথে সাক্ষাৎ করানো যাবে না। বা সাক্ষীগণ অগোচরে আসামিকে দেখে এসেছেন এটি প্রমাণিত হলে তাহা শনাক্তকরণ মহড়া সঠিক হয়েছে বলিয়া ধরিয়া লওয়া হইবে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? জি আমাদের স্যার। দেশে সাধারণত যেটা হয়, হয়তো দেখে আসেন, ওই যে কোনায় দাঁড়ানো আছে, টাক মাথায় চুল লম্বা। আমি নিজে দেখছি, আমার একটা কত শনাক্তকরণ মহড়া হয়েছে। বুঝতে পারছো? তোমরা জেনারেল রেজিস্টার, জিআর রেজিস্টার, জেনারেল ডায়েরি, জেনারেল রেজিস্টার দুটো কিন্তু আলাদা। আচ্ছা, এফএমটা দেখে নিবা। এফএম তোমাদের হলো এফএম এবং এফএম, এমই, এটা তোমাদের জন্য প্রয়োজন। আর একটা হলো চার্ট অফ এভিডেন্স, এগুলো যেন ভুল না হয়। চার্ট অফ এভিডেন্স পিআরবির কত? 269 স্যার। চার্ট অফ এভিডেন্স। এই যে খতিয়ান পরিদর্শন কেন আয়না বলা হয়, এই যে বললাম না তোমাদেরকে বারবার করে, কিন্তু একটা কথা বলছি, ইন্সপেক্টরশিপ গাইড থেকে প্রশ্নগুলো করা হয়। অর্থাৎ এই যে খতিয়ান বইকে কেন আয়না বলা হয়, প্রতিটি কলামের কলামের উৎসগুলি আলোচনা করুন। অর্থাৎ প্রত্যেকটি কলামে কি কি উল্লেখ থাকবে। খতিয়ান কত? 380 স্যার। 380। খতিয়ানে কয়টি কলাম আছে? 23টি, নাকি? 23টা কলম, জি স্যার। আচ্ছা, এখানে পিআর এবং পিআরটি 565 এর মধ্যে, এটা একটা পাল্টে দেখে নেব। এটা এরকম গুরুত্বপূর্ণ না এই অবস্থাতে। দাগিকে কিভাবে দাগি পুলিশের নজরদারিতে রাখবে ওটা আমাদের প্রয়োজন নাই। হিস্ট্রি শিট, এটা তোমরা দেখে নিও, যেহেতু ভিসিএনবি আসছিল। হিস্ট্রি শিট বলতে কি বোঝেন, কে হিস্ট্রি শেষ করার আদেশ দিতে পারেন? হিস্ট্রি শিট কত পিআরবি? 400 কত? 401 401 স্যার। স্যার। 401। যতটুকু পারো শোনো, যদি মনে না থাকে, হিস্ট্রি, ইতিবৃত্ত, তার পূর্ববর্তী কার্যক্রম সম্পর্কে এটি আমরা লিখবো। আমরা উদাই ভেজাল লিখবো না। আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পূর্বে পরে কি করণীয়, এটা তো আমরা মোটামুটি পড়ছি। ব্রিফ, ব্রিফটা আমরা জানবো। ব্রিফ কাকে বলে, ব্রিফ কেন কেন প্রদান করা হয়, বা ব্রিফ প্রস্তুতের পরিবার উদ্দেশ্য কি, ব্রিফে কি কি বিষয়ে উল্লেখ থাকে, ব্রিফ প্রাপ্তির পর পুলিশ অফিসার করণীয় কি। ব্রিফ কাকে বলে? চার্জশিট, মনে রাখবা যে ফাইনাল রিপোর্টের মামলায় কখনো ব্রিফ তৈরি হয় না। তা কোনটা তৈরি হয়? চার্জশিটের মামলায়, অর্থাৎ যে মামলা চার্জশিট দেওয়া হয়েছে। তো চার্জশিট পাওয়ার পর কি করেন কোর্ট পরিদর্শক? চার্জশিট পাওয়ার পর এই চার্জশিটটা পর্যালোচনা করেন। পর্যালোচনা করে কি করেন, এটার ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলো উল্লেখ করে সংশোধনের জন্য কার কাছে পাঠান? কার কাছে পাঠান? তদন্তকারী কর্মকর্তার নিকট পাঠান। যদিও সার্কেল হবে, কিন্তু কার্যক্রমটা নিষ্পত্তি কি করবেন? তদন্তকারী কর্মকর্তাই করবেন, নাকি? জি স্যার। কে করবেন? জি স্যার। তদন্তকারী কর্মকর্তাই করবে। আচ্ছা। আর তাহলে বিপ উদ্দেশ্য হলো ত্রুটি বিচ্যুতি সংশোধন করা। প্রাপ্তির পর করণীয় কি? যে সকল ত্রুটি বিচ্যুতি উল্লেখ করে দিয়েছেন সেগুলো সংশোধন পূর্বক, এটা কি প্রতিবেদনের মাধ্যমে দেবেন? এসসিডি, এনে কিন্তু কেস ডায়েরিও দিতে হবে, এসসিডি, বুঝলো তো? জি স্যার, অতিরিক্ত কেস ডায়েরি।
পিসিএনবি বলতে কি বোঝেন, এর প্রয়োজন নেই। ঘটনাস্থল পরিদর্শন, নারী ও শিশু নবজাতক বলতে কি বোঝেন, ধর্ষণ জনিত ঘটনায় কি শাস্তির বিধান রয়েছে, প্রয়োজন নেই। নারী ও শিশু নির্যাতন দমনের তদন্ত প্রক্রিয়া, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত বিষয়ে জামিন, ধর্ষণের ফলে জন্মলাভ করে শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি, বা ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশুর জন্ম হলে এর এই শিশুটি কার তত্ত্বাবধানে থাকবে? এটা কত ধারার প্রশ্ন? 13 ধারা। 13 স্যার। নারী ও শিশু নির্যাতন দমনের 13 ধারা। এই শিশুটি কার তত্ত্বাবধানে থাকবে? তার পিতামাতা, এবং মাতৃগুলো মার উভয়ের ইয়েতে তত্ত্বাবধান তারা থাকবে। উভয়ে থাকতে পারে, অথবা তার অভিভাবকের কাছে থাকবে নাকি? এর জি স্যার। ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্র। রাষ্ট্র স্যার। আহ ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভ করে শিশুর প্রতি যদি মানে তাকে যদি জরিমানা প্রদানের জন্য আদালত কর্তৃক নির্দেশনা দেয়া হয়, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির যদি কোনো সম্পদ না থাকে, সেক্ষেত্রে অনুসরণে কি ভবিষ্যতে যদি হয় সেখান থেকে আদায় করা হবে, তো নাকি? জি স্যার। জি স্যার। একটা প্রশ্ন আসছিল, কিশোর অপরাধ বলতে কাকে কি বোঝেন? কিশোর অপরাধের কথাটি যে সম্পর্কে বলা আছে, কিশোর অপরাধ কিন্তু আইনের কোনো প্রশ্নের উত্তর নাই। কিশোর অপরাধ অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, অর্থাৎ শিশু কিশোররা যে সকল অপরাধ করে থাকেন, অর্থাৎ আর কিশোর অপরাধ বলতে ওই সকল অপরাধে কি বোঝায়, যারা এখনো যা ভালো মন্দ বোঝার যাদের বয়স পরিণত হয়নি, অর্থাৎ যারা এখনো তার নিজেকে প্রতিষ্ঠিত করিবার লক্ষ্যে বা নিজেকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে প্রতিষ্ঠিত করিবার মতো তার যাদের এখনো তার বুদ্ধি হয়নি, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কথাটি বলা হয়েছে। তাহলে কিশোর অপরাধী, এই সকল শিশু কিশোর অপরাধী, এই কিশোর গ্যাং এটা কিছু না, কিশোর গ্যাং ওই আমরা বলি, কিন্তু কিশোর অপরাধী কাকে বলে? কিশোর গ্যাং কিশোর অপরাধী, কিশোর অপরাধী বলতে ওই সকল অপরাধীকে বোঝায় যাদের বয়স 16 বছরের নিচে, যারা এখনো ভালো মন্দ বোঝার মতো পরিপক্কতা তৈরি হয়নি তাদেরকে। এখন প্রশ্ন হলো যে শিশু কিশোররা কি ধরনের অপরাধ করে থাকে, এটাও অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। শিশু কিশোররা কোনো অপরাধ করে থাকতে পারে, যে কোনো অপরাধ, চুরি ডাকাতি খুন খারাপি সব রকম অপরাধ করে শিশু কিশোররা এই অপরাধের সাথে জড়িত। আর পার্থক্য গুলো তোমরা একটু দেখে নিও, পার্থক্য গুলো বিশেষ করে আহ তত্ত্বগত ভুল আইনগত ভুল একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আইনসঙ্গত কর্তব্য পালনকালে, আইনসঙ্গত কর্তব্য পালনকালে কোনো পুলিশ অফিসার কারো ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন? এখানে আছে, অনেক কিছুই বলা আছে এখানে, কিন্তু আহ, দুটো বিষয় বলা আছে। একটা হলো সিআরপিসির 132 ধারা। তো এখানে যেটাই থাক না কেন, আমরা এই 132 ধারার প্রশ্নটা হলো যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করা কালে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষতিপূরণ বা কোনো মামলা রুজু করতে চাইলে অনুসরণীয় পদ্ধতি, সেখানে 132-এর কথাটা উল্লেখ করা আছে। আর কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা রুজু হলে তার রক্ষা কবচ বা আইনসঙ্গত তিনি কোন রকম সহায়তা পাবেন, এটা উল্লেখ করা আছে শুধুমাত্র পিআরবি 99 বিধিতে। 99। কিন্তু এখানে 101 থেকে শুরু করে 14 দুনিয়ার লেখা আছে, আমরা এগুলো করবো না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানে এই ফাও খাওয়া শুরু হয়েছে এরকম থেকে আর কি, ফাও ধারা দিতে দিতে প্রশ্ন আসছে, একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা যদি রুজু হয়, সেক্ষেত্রে সে কোন ধরনের আইনি সহায়তা পাবে, এটা উল্লেখ করা আছে শুধুমাত্র পিআরবি 99 বিধিতে, আর কোনো জায়গায় বলা নেই। একসাথে বলা আছে পুলিশ সুপারকে জানাতে হবে, আমরা তো ওটা বলি নাই। সে আইনি কোন ধরনের সহায়তা পাবেন, তা বলছে যে তার কাজটা যদি রাষ্ট্র সম্পর্কিত দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে সে সহায়তা পাবে, নলে সে কোনো সহায়তা পাবে না। বিষয়টা কি এরকম না? জি স্যার। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, অভিযোগের বিষয়টা তাদের সরকারি দায়িত্ব পালনকালে কোনো কাজের সাথে স্বার্থ হয় সেক্ষেত্রে।
যাক, আহ, আচ্ছা, রেলওয়ে পুলিশের একটা বিষয় আমরা বলে নিই। রেলওয়ের একটা বলা আছে যে কোন ধরনের অপরাধে কোন ধরনের অপরাধে অর্থাৎ পুত্রের অপরাধে পিতার নিকট থেকে মুচলেকা আদায় করা যায় কি? যদি যায় তাহলে কখন? বা কোন আইনে সন্তানের অপরাধে বা সন্তানের, আবার এমন হতে পারে যে কোন ধরনের অপরাধে যে ব্যক্তি অপরাধটি করেছে তার কাছ থেকে মুচলেকা না নিয়ে তার অভিভাবকের নিকট থেকে মুচলেকা নেওয়া যায় বা তার পিতার নিকট থেকে মুচলেকা নেওয়া যায়। এটি হলো রেলওয়ে আইনের কত ধারা? 36। 30 ধারা। এটা দেখে নিও, এটা যে পিতার অপরাধে সন্তানের অপরাধে পিতার শাস্তির বিধান আছে কিনা। যাকে আমরা মোটামুটি আলোচনা করলাম, কার কিছু বলার থাকলে বলতে পারো। আমি বাইর করছি ওই যে তোমার ইউনিয়ন পরিষদ আইন টাইন সবগুলো দাগায় রাখছি, এগুলা রাত্রে আবার চলে যাবো ওগুলোর দিকে। যতটুকু আলোচনা করলাম, যে গাইড যেটাই পড়ো না কেন, তোমার মূল বিষয় হলো মূল বই। মূল বই হলো তোমার প্রধান সঙ্গী। মূল বইটাকে অনুসরণ করতে হবে। একজনের গাইডে যদি তোমার ধারা মনে না থাকে, প্রশ্ন দেখার পর তার গাইডের ধারাটা নিয়ে মূল বইয়ের সাথে অনুসরণ মিলাই দেখবা যে সঠিক আছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কখনোই নিজেকে অভিজ্ঞতা সম্পন্ন মনে করলেও আসলে আমরা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি না। যে কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে কি? কিছু বলার আছে? না স্যার। স্যার, স্যার, হ্যাঁ, বলো। প্রশ্ন বলবো স্যার। হ্যাঁ, ক কে হত্যার দায়ে অভিযুক্ত হলে গ আদালতে সাক্ষ্য প্রদান করে যে খ মৃত্যুকালে ঘোষণা করেছিল যে ক তাকে আঘাত করেছে। অপর অপরদিকে ক আদালতকে অবহিত করে আমি পূর্বে। আমি এই প্রশ্ন তোমার উত্তর দিতে পারবো না, কারণ এই প্রশ্ন মুখের কথা শুনে হবে না। তুমি স্ক্রিনশট দিয়ে পাঠাই দিও লিখে, আমরা চেষ্টা করবো, ঠিক আছে? এগুলো প্রশ্নে আলোচনা করবা না। এগুলো ঠিক আছে। ফাও বিভিন্ন জনের কাছে আলোচনা, এগুলো আলোচনা করবা না। স্যার, জি স্যার। সাক্ষ্য আইনের 127 ধারা মোতাবেক যে শুধু 27 ধারা মোতাবেক যে আলামত উদ্ধার করার জন্য আসামির নির্যাতন করা হলো, যদি এই আসামি আদালতে অভিযোগ করে তাহলে হ্যাঁ, কি এটা পুলিশের এটা কোনো অপরাধ? এইটা এইটা তো প্রশ্নের বিষয় না। প্রশ্নটা হলো যে চাপ প্রয়োগ করেও যদি কিছু উদ্ধার করা হয় সেটা আদালতে গ্রহণযোগ্য কিনা। ওটার অবৈধ, সেটা স্বীকার করছে, তার শাস্তি হবে। কিন্তু তুমি কি মারলেই তুমি এখন তোমাকে যতই মারুক না কেন, যে তুমি পিস্তল একটা বের করে দাও, তোমার কাছে পিস্তল নাই, তো বাইরে ঠেলা বের করে দিলে তার মানে কি তোমার কাছে পিস্তল ছিল? বিষয়টা এরকমই প্রমাণ করে, বুঝতে পারছো? স্যার, আমি জানতে চাচ্ছি যে ওখানে যে নির্যাতন করলো, নির্যাতনের জন্য কি পুলিশের এ- কোনো? এখানে আমার কোনো প্রয়োজন নেই, এখানে কোনো ধারাই আমরা দেব না, যেহেতু প্রশ্নের চাইলে আমরা কোনো কথাই যাব না। নির্যাতন তো অবশ্যই একটা অপরাধ, কিন্তু যেহেতু প্রশ্নের আঙ্গিকে নেই, আমরা দেওয়ার কোনো সুযোগ নেই। ফাও খাবো না, ফাও উত্তরও দেবো না। ক্লিয়ার? হ্যাঁ, মালিকুল, তোমার ওটা লিখে পাঠাই দিও। অন্য কারো কিছু? কার? স্যার আমরা স্যার দাঁড়াও। হ্যাঁ, বিকাশ বলো। স্যার আমরা যে স্যার ওই যে প্রশ্নের পরীক্ষার খাতাতে যে লেখি স্যার, ওই যে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দিয়ে মাঝে মাঝে শুরু করি, মনে করেন স্যার আমার নাম্বার আসলে 5 নম্বর প্রশ্নটা কমন আছে, এইটা যে স্যার আগে লেখি পরীক্ষার খাতায়, এইটা বিষয়ে স্যার একটু বলতেন যদি স্যার। আমি একটা কথা বলি, তোমাদের এগুলো কিছু কিছু দোষ আছে তোমাদের। মনে করা হোক এটা পরীক্ষার খাতা, এখানের মধ্যে টপ শিট জি সিল স্যার। মারা থাকে। 1 নম্বর প্রশ্ন কে দেখবে? শহীদ। 2 নম্বর প্রশ্ন কে হুম। দেখবে? সালে। 3 নম্বর কে দেখবে? হুম। নাজমুল। 5 নম্বর কে দেখবে? 4 নম্বর কে দেখবে? ফারুক। এভাবে হুম। উল্লেখ করা থাকে, বোর্ড গঠন করা থাকে। তুমি শুধু এক জি স্যার। নম্বরটাই দেখবা। তুমি আগে যদি 5টা লেখো, ওই 5টাই আগে দেখবে, ওরটা হুম। শেষ হলে আর একজনের কাছে দেবে। তুমি প্রথমে ওই 29টা প্রশ্নের উত্তরের মধ্যে 29 নাম্বারটা সবার আগে লিখবা, এটাতে কোনো অপরাধ নাই। বিষয়টা ক্লিয়ার? কিন্তু একটা সমস্যা হয়। জি স্যার। মনে করো ক এর মধ্যে 2টা প্রশ্ন আছে, ক এর 1 2 এখানে লেখলা,
একটা লেখলে এখানে আর একটা মনে নাই, ওই বাকি অন্য জায়গায় গিয়ে লেখছো, ওটা অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে। বুঝতে পারছো? সেক্ষেত্রে জি স্যার, টেকনিকটা জি হলো, স্যার। যদি দেখা যায় একের ক লেখছো, একের খ লিখতে পারো নাই, একের খটা 3 পৃষ্ঠা পরে লেখছো, তাহলে একের কয়ের উত্তরের মধ্যে লিখবা একের ক্ষয়ের উত্তর ভিতরে লেখা আছে। তাহলে ওই লোকটা, ওই যে প্রশ্নকর্তা, তিনি তখন দেখবেন যে হ্যাঁ, এটার বাকি অংশটা আছে। কারণ উনি যখন একবার নাম্বার দিবেন, তোমার জন্য কাটাকাটি করতে পারবেন না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এই জন্য চেষ্টা করবা যে এক ক খ যদি লিখতে হয়, ক খ এক জায়গাতেই লিখবা, সেটা আগে হোক আর পরে হোক। নাহলে দেখা যাবে যে ওই খটা তোমার খুঁজতে যাবে না, কত নাম্বার দিয়ে দিছে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আর আর কারো কিছু? হ্যাঁ, নাজমুল। স্যার আমি বলছিলাম স্যার প্যানেল কোডের 154 আর টিআরবি 252 স্যার। শোনো, 154 বক্তব্যটা হলো যে কোনো স্থানে যদি স্থাবর সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, ওই স্থানের জমির যিনি মালিক, তার দায়িত্ব কি। তার দায়িত্ব হলো, সে আদেশ অমান্য করতে পারবেন না, তার দায়িত্বের মধ্যে পড়েছে ওটা, যে আপনি আপনার এই আদেশটা লঙ্ঘন করতে পারবেন না। পুলিশ যে আইনি বিষয়টা হলো যে, যেহেতু আপনার সম্পত্তি নিয়ে তর্কের সৃষ্টি হয়েছে, আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকবেন, অনুপ্রবেশ করতে পারবেন না। যদি আপনার দখলে থাকে আপনি দখলে থাকবেন, আর যদি আপনার দখলে না থাকে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছো? স্যার বুঝতে। আর পিআরবি 252 হলো এই ধরনের স্থাবর সম্পত্তি নিয়ে যে কলহ দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে পুলিশ এই পিআরবি 252 বিধি অনুযায়ী ওই ব্যক্তিদেরকে সতর্কীকরণ নোটিশ দিতে পারেন। অর্থাৎ পেনাল কোডের 154 সাথে পিআরবি 252 ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। উদ্দেশ্য জি হলো, স্যার। জমিটা তোমার, জমিটা তোমার, আমি জোর করে বলতেছি যে না, ওই জমি আমার, আমি আগামীকালকে বাড়িতে গিয়ে ঢুকবো, ওই জমিতে গিয়ে ঢুকবো। এখন আমির হামজা হলো এলাকার স্থানীয় একজন ব্যক্তি, সচেতন নাগরিক। সে গিয়ে থানায় জানাইছে যে অমুক ব্যক্তির সাথে নাজমুলের একটা সম্পত্তি নিয়ে কিন্তু গন্ডগোল দেখা দিয়েছে, যে কোনো সময় উভয় পক্ষে মারামারি হতে পারে। সংবাদ দিল কে? আমির হামজা। সে থার্ড পার্টি, সে জমির কিছুই জানে না। অর্থাৎ তোমার সাথে আমার সম্পর্ক তার সাথে কিছুই না, সে নিরপরাধ এবং নিরীহ ব্যক্তি। এই সংবাদের উপরেও পুলিশ তোমাকে এবং আমাকে ওই সম্পত্তিতে যাতে কোনো গন্ডগোল না হয় সেজন্য নোটিশ দিয়ে দিবে। তোমাকে বলে দিবে যে আপনি কোনো বিশৃঙ্খলা করবেন না, আর আমাকে বলবে যে আপনি জোর করে ঢোকার চেষ্টা করবেন না, বক্তব্য থাকলে আদালতে যান। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শেষ করি, 8:30 বেজে গেছে, কথা স্যার, হবে। হ্যাঁ, বলো। দলিলের লিখিত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য কিনা? আসলে কোনো অবস্থাতে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। যদি প্রমাণ করা যেতে পারে একটা দলিল, দলিল কিভাবে প্রমাণ করা যেতে পারে, সেখানে মৌখিক সাক্ষ্য কাদের গ্রহণযোগ্য? যারা কিনা দলিলটি লিখতে দেখেছেন তাদের, বা যারা দলিল সম্পর্কে অবগত আছেন তাদের। কিন্তু দলিলের প্রসঙ্গে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে স্যার উত্তর হবে 59 আর 47 ধারা। 47 ধারার প্রশ্ন আলাদা, 59-এর প্রশ্ন আলাদা। 59, এটা 59। তোমার 59 প্রশ্নের হচ্ছে দলিল। তোমার প্রশ্নেরই ঠিক নাই, প্রশ্ন আগে সঠিক করো তারপরে। কি ফারুক কিছু বলবা? ফারুক, সময় নাই। ভালো থাকো না সবাই। না। আচ্ছা, রাত্রে কথা হবে। ধন্যবাদ সবাইকে।